আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। আরব বিশ্বে ইসলামী রাজনৈতিক দলগুলোর দুর্দিন চলছে। মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মোরসির ক্ষমতাচ্যুতি ও জেলখানায় করুণ মৃত্যুর পর দেশটিতে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। ব্রাদারহুডের নেতাকর্মীরা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেননি। বিভিন্ন সময়ে আলজেরিয়া, সুদান ও ইরাকে গড়ে ওঠা ইসলামী আন্দোলনও কোনো সুবিধা করতে পারেনি। আরব বিশ্বে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর বিপর্যয় ও এ অঞ্চলের গণতান্ত্রিক রাজনীতির পথকে আরও সংকুচিত করে ফেলছে। একই সাথে এই রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মোতালেব জামালির প্রতিবেদনে থাকছে আরব বিশ্বে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সংকটের নানা দিক। তিউনিসিয়ায় ইসলামপন্থী আন-নাহদা পার্টির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দলটির প্রেসিডেন্ট কায়েস সাইদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারেনি। অন্যদিকে প্রেসিডেন্ট সাইদের নেয়া পদক্ষেপের প্রতি নানাভাবে সমর্থন জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। মরক্কোর ঘটনা কিছুটা ভিন্ন ধরনের। সাম্প্রতিক সময় আরব বিশ্বের যেসব দেশে পার্লামেন্ট নির্বাচন হয়েছে, মরক্কো তার মধ্যে একটি। ৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে দেশটির ক্ষমতাসীন মধ্যপন্থী ইসলামী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা পিজেডির শোচনীয় পরাজয় হয়েছে। দলটি আসন পেয়েছে মাত্র ১২টি, অথচ ২০১৬ সালের পার্লামেন্ট নির্বাচনে পিজেডি ১২৫টি আসন পেয়ে সরকার গঠন করেছিল। ৫ বছরের ব্যবধানে দলটি আসন হারিয়েছে ১১৩টি। অথচ পরপর ৩টি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল পিজেডি, কিন্তু এবার আসন পাওয়ার দিক থেকে দলটির অবস্থান ৮ নম্বরে নেমে গেছে। পিজেডির প্রধান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী সাদ উদ্দিন ওসমানী রাজধানী রাবাতে নিজের আসনে এবার জিততে পারেননি। পিজেডির প্রতিদ্বন্দ্বী দল ন্যাশনাল র্যালি অব ইন্ডিপেন্ডেন্স বা RNI ১০২টি আসন পেয়ে নতুন সরকার গঠন করেছে। এবার দলটির আসন বেড়েছে ৬৫টি। তিউনিসিয়ার ইসলামপন্থী দল আন-নাহদা ক্ষমতাচ্যুত হবার প্রায় ২ মাসের মাথায় মরক্কো নির্বাচনের শোচনীয় অবস্থা হল দীর্ঘদিন ক্ষমতায় থাকা ইসলামী দলটির। এই অঞ্চলের বিভিন্ন দেশের ইসলামী দল ও সংগঠনের এমন অবস্থা আরব বিশ্বের রাজনৈতিক ইসলামের অবসানের ইঙ্গিত দিচ্ছে বলে অনেক বিশ্লেষক ও পর্যবেক্ষক মনে করছেন। তারা বলছেন, আরব বিশ্বের রাজতন্ত্র ও স্বৈরশাসকদের অবস্থান আবারও শক্তিশালী হয়ে উঠছে। আরবি ভাষী দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ আলজেরিয়ায় স্বাধীনতা লাভের পর থেকে পরবর্তী ৬৭ বছর সেনাবাহিনী নিয়ন্ত্রিত একদলীয় শাসন চলেছে। ইসলামী স্যালভেশন ফ্রন্টের ব্যানারে ইসলামপন্থীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। সেনাবাহিনী ও তাদের সমর্থিত মিলিশিয়া বাহিনী FLN এর বিরুদ্ধে তারা সশস্ত্র তৎপরতা চালিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই চেষ্টা সফল হয়নি। সংগঠনের নেতাকর্মীরা সরকারের সাধারণ ক্ষমার আওতায় অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ২০১১ সালে শুরু হওয়া আরব বসন্তের ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলনের পর বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুতেফ্লিককে ২০১৯ সালের এপ্রিলে ক্ষমতা থেকে সরানো সম্ভব হয়েছে। দেশটিতে ইসলামী রাজনীতির প্রভাব এখন তেমন নেই বললেই চলে। সুদানেও ইসলামী রাজনীতির করুণ দশা হয়েছে। দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় ছিলেন জেনারেল ওমর আল বশির। তিনি ইসলামী চিন্তা চেতনার কথা বলতেন। ন্যাশনাল ইসলামিক ফ্রন্টের দাবি মেনে নিয়ে দেশে শরিয়া আইনও জারি করেছিলেন, কিন্তু এর ফল হয় খারাপ। খ্রিস্টান অধ্যুষিত দক্ষিণ সুদান আলাদা হয়ে যায়। আরব বসন্তের প্রভাবে শুরু হওয়া বিক্ষোভে বশির ক্ষমতাচ্যুত ও কারাবন্দী হন। ২০১১ সালে আরব স্প্রিং বা আরব বসন্ত নামের যে আন্দোলন এই অঞ্চলের দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল, তার সূচনা হয়েছিল তিউনিসিয়া থেকেই। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোতে রাজা, বাদশাহ, আমির ও একনায়কদের দীর্ঘদিনের স্বৈরশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। বেকারত্ব, দুর্নীতি, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার অভাব, নির্যাতন, নিপীড়ন ও কঠোর কালাকানুনের বেড়াজালে বন্দী হয়ে থাকা মানুষ আরব বসন্তের প্রভাবে নেমে এসেছিল রাজপথে।
বিক্ষোভকারীদের টানা আন্দোলনে মিশরে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটে। লিবিয়ার একনায়ক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। এই আন্দোলনের পথ ধরেই মিশর ও তিউনিসিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে দুটি ইসলামপন্থী দল। মিশরে মুসলিম ব্রাদারহুড ও তিউনিসিয়ায় আন্নাহাদা পার্টি সরকার গঠন করে, কিন্তু শাসক দলের নানা ভুল এই অঞ্চলের রাজতান্ত্রিক শাসকদের ষড়যন্ত্রের কারণে দুটি দলের কোনোটাই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ইসলামী দলগুলো একেবারে পারফেক্ট বা তাদের কোনো ভুল ত্রুটি নেই তা অবশ্য বলা যাবে না। আরব বিশ্বের অন্যান্য দলের চেয়ে ইসলামী দলগুলো অধিকতর সুসংগঠিত হলেও তাদের নানা সীমাবদ্ধতা আছে। সরকারি দমন পীড়নের কারণে এসব দল দীর্ঘদিন আন্ডারগ্রাউন্ডে কাজ করতে বাধ্য হয়েছে। ফলে প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসলামী দলগুলোর নানা ভুল ত্রুটি হয়েছে। অনেক সময় কারো সঠিক পরামর্শও দলগুলো গ্রহণ করেনি। ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাদের বড় সীমাবদ্ধতা হল ভূ রাজনৈতিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির বাস্তবতাকেও অনেক সময় বুঝতে ব্যর্থ হয়েছেন। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঘটে গেছে মারাত্মক ভুল, যার মাসুল দিতে হয়েছে অনেক বেশি। মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে 2013 সালে ক্ষমতাচ্যুত ও বন্দী করেন তারই সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধান আবদেল ফাতাহ আল সিসি। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত দ্রুতই সিসির প্রতি সমর্থন জানায়। বিচারের নামে প্রহসন চলা অবস্থায় মুরসি 2019 সালে মারা যান। তার দল মুসলিম ব্রাদারহুডকে আইনের নানা বেড়াজালের ফলে কোণঠাসা করে ফেলা হয়েছে। সরকার নিয়ন্ত্রিত আদালতগুলো মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের মৃত্যুদণ্ড প্রদান করা অব্যাহত রেখেছে। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ ইসলামপন্থী দল আন্নাহাদা পার্টির সরকারকে ক্ষমতাচ্যুত ও নির্বাচিত পার্লামেন্ট বাতিল করার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সরকার নিয়ন্ত্রিত ও সমর্থিত মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এসব মিডিয়ায় মন্তব্য করা হয়েছে যে প্রেসিডেন্ট সাইদের পদক্ষেপ আন্নাহাদার বিরুদ্ধে জনগণের ইচ্ছের প্রতিফলন ঘটেছে, জনগণের বিজয় হয়েছে। সৌদি আরবের আধা সরকারি পত্রিকা ওকাস তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ব্রাদারহুডের বিরুদ্ধে বিদ্রোহ করেছে তিউনিসিয়া। সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম 24 মিডিয়া তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, তিউনিসিয়াকে রক্ষায় একটি সাহসী পদক্ষেপ। মিশরের আল আহরাম লিখেছে, ব্রাদারহুড এই অঞ্চলে তার সর্বশেষ শক্ত ঘাঁটিও হারালো। বিশ্লেষকরা বলছেন, মিডিয়ার এ ধরনের বক্তব্য ও আচরণ থেকে এটাই প্রমাণিত হয় যে এই অঞ্চলে ইসলামী রাজনীতির প্রতি মানুষের সমর্থন কমানো ও এর অবসান ঘটানোর লক্ষ্যে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে স্বৈরতান্ত্রিক দেশগুলো। মিশরের পর তিউনিসিয়ায় তারা সুযোগটি কাজে লাগিয়েছে। মিশরের নিরপেক্ষ মিডিয়া হিসেবে পরিচিত মাদা মাসর দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাদের প্রতিবেদনে বলেছে, মিশর এটা বিশ্বাস করে যে আন্নাহাদার রাজনৈতিক প্রভাব কমানোর লক্ষ্যেই প্রেসিডেন্ট সাইদ এই পদক্ষেপ নিয়েছেন। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তিউনিসিয়ায় আন্নাহাদা সরকারের পতনকে তাদের পররাষ্ট্রনীতির বিজয় হিসেবে দেখছে। পশ্চিমা বিশ্ব গণতন্ত্র, বাক স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে কথা বললেও তারা সবসময় আরব বিশ্বের রাজা, বাদশাহ ও স্বৈরশাসকদের পাশে থাকে। তিউনিসিয়ায় আন্নাহাদার নেতৃত্বাধীন সরকারকে বেআইনিভাবে বরখাস্ত ও পার্লামেন্ট বাতিল করা হলেও পশ্চিমা বিশ্ব এর নিন্দা জানায়নি বা সমালোচনা করেনি। বিশ্লেষকরা বলছেন, বর্তমান এই পরিস্থিতি ও প্রবণতা প্রমাণ করে আরব বসন্তের মাধ্যমে এই অঞ্চলের ইসলামী দলগুলো নিঃশ্বাস ফেলার ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার যে সুযোগ পেয়েছিল তার অবসান ঘটছে। মরক্কো নির্বাচনে মধ্যপন্থী ইসলামী দল জেডিপির শোচনীয় পরাজয় আরব বিশ্বে ইসলামপন্থী দলের ক্ষমতায় থাকার সর্বশেষ উদাহরণটিও মুছে দিল।
ক্ষমতাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করা আরব স্বৈরশাসকরা ইসলামী রাজনীতির গলা টিপে ধরতে সবসময় তৎপর রয়েছে। স্বার্থান্বেষী বিদেশি শক্তিও তাদেরকেই সমর্থন দিচ্ছে। ফলে এসব শাসকদের চ্যালেঞ্জ জানানো বা গণতান্ত্রিকভাবে অন্য কোনো শক্তির ক্ষমতায় যাওয়া খুবই কঠিন। আরব শাসকরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে, বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলগুলোকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে শেষ পর্যন্ত সফল হয়েছে। আরব বিশ্ব আবারও পুরনো চেহারায় ফিরে আসতে শুরু করেছে। লিবিয়ায় ক্ষমতাচ্যুত ও নিহত এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী 24শে ডিসেম্বর এই নির্বাচন হবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির জনগণের বিরুদ্ধে গত এক দশক ধরে যুদ্ধ করছেন। তিনি গর্বভরে ঘোষণা করেছেন যে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি 95.1% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এর অর্থ হচ্ছে 2028 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন এবং তার ছেলে হাফিজের ক্ষমতায় বসার পথ প্রশস্ত করে দিয়ে যাবেন। বর্তমান পরিস্থিতিতে আরব বিশ্বে ইসলামী দলগুলো কোণঠাসা হয়ে পড়েছে। সরকারের নিপীড়নে আগামী দিনে আরও দুর্বল হতে পারে এসব দলের অবস্থান। ইসলামপন্থীরা আবারও সাংগঠনিক শক্তি অর্জন করে আরেকটি আরব বসন্তের জন্ম দিতে পারলেই কেবল আগামী দিনে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারে। এছাড়া ইসলামী দলগুলোকে সবসময় ক্ষমতার কাছাকাছি থাকা সামরিক বাহিনীকে ক্ষমতার লোভ ছাড়তে বাধ্য করতে হবে। এসব লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে আরব বিশ্বে ইসলামী দলগুলোর পুনরায় ক্ষমতায় আসার সম্ভাবনা সুদূর পরাহত বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।